শেপের স্যার কাজ এখন আসছে। শেপের কাজ কি? শেপের কাজ হলো আমাদের বিভিন্ন ধরনের ডাইস তৈরি করা, অর্থাৎ ডাইসের একটা শেপ এখানে তৈরি করা আছে। সেই শেপ অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করতে পারবো। বিভিন্ন ধরনের জিনিস বলতে আমরা গ্রাফিক্যাল যে কাজগুলো আছে, গ্রাফ তৈরি করা, ফুল তৈরি করা, তারপর আছে আপনার ঘর বাড়ি তৈরি করা, পতাকা তৈরি করা, গাছপালা তৈরি করা, বিভিন্ন ধরনের আর্টের কাজগুলো আমরা শেপ গুলোর মাধ্যমে করতে পারবো। যখন আমরা শেপ ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের শেপ গুলো তৈরি করা আছে। এখান থেকে আমরা একটা একটা করে জোড়াতালি লাগিয়ে আমরা একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো। এক্সাম্পল, আমরা একটা জাতীয় পতাকা তৈরি করতে চাই, এর জন্য আমরা জাতীয় পতাকার মতো একটা ঢেউয়ের শেপ নিলাম, ওয়াব নিলাম, মাউসের মাধ্যমে ড্র্যাগ করলে আমাদের একটা পতাকার মতো তৈরি হয়ে যাবে। এরপরে বাম পাশে আমরা ইনসার্ট শেপ থেকে আমরা আরো কিছু নিতে পারবো। একটা লাঠি তৈরি করতে চাই, আমরা এটা লাঠি তৈরি করলাম। প্রত্যেকটা শেপের মধ্যে দুইটা কালার থাকে। একটা কালার হলো আউটসাইড, যেটাকে আমরা বলি আউটলাইন বা স্ট্রক, অথবা এটাকে আমরা বর্ডার বলে থাকি। সেটা কালার করতে পারবো এবং ফিল কালার করতে পারবো ভিতরের জমিনটাকে। এই জন্য আমাদের শেপ ফিল যেতে হবে। এখান থেকে আমরা এই কালার বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম যখন আমরা টেক্সট বক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানের মধ্যে থেকে আমরা ওয়ান কালার অথবা পিকচার দিতে চাইলে পিকচার, গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট, টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারবো। অর্থাৎ যেটা আমাদের পছন্দ সেটা আমরা দিব। যেহেতু আমরা এটা পতাকায় তৈরি করছি, তাই আমরা এখান থেকে একটা গ্রিন কালার তৈরি করে নিলাম। এটা আমরা একটা গ্রিন কালার ব্যবহার করলাম এবং লাইন আউটলাইন থেকে আমরা উঠিয়ে দিলাম। আউটলাইন থেকে আমরা নো আউটলাইন, এরপর আমরা লাঠিটাকে আমরা নো আউটলাইন দ্বারা লাঠিটাকে উঠিয়ে দিলাম। লাঠিটাকে একটা ভিন্ন একটা কালার করে নিই, লাঠিটাকে একটু মোটা করে নিই আমাদের পছন্দ অনুযায়ী। এর ভিতরে একটা আমাদের গোল বৃত্ত দরকার, আমরা গোল বৃত্ত নিলাম, ওভাল। এরপর আমরা এটাকে আউটলাইন উঠিয়ে দিলাম, নো আউটলাইন। এরপর আমরা শেপ ফিল কালার থেকে একটা রেড কালার দিয়ে দিলাম। জাস্ট আমাদের ছোট্ট একটা পতাকা তৈরি হয়ে গেল। যেহেতু আমাদের এখানে তিনটা প্রজেক্ট, আমরা গ্রুপ করা শিখেছিলাম যে একাধিক অবজেক্ট গুলোকে অ্যাডজাস্ট করার জন্য গ্রুপ করতে হয়। এর জন্য প্রথম শর্ত হলো সিলেক্ট করা। আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল বাটন ধরে আরেকটা অবজেক্ট এবং কন্ট্রোল বাটন ধরে তৃতীয় নম্বর অবজেক্ট থেকে সিলেক্ট করার পরে আমরা গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করব। ফলে কি হবে, পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। চাইলে একসাথে ছোট বড় করতে পারবো এবং একসাথে কন্ট্রোল বাটন ধরে এটাকে আমরা একাধিক কপি পেস্ট করতে পারবো। এটা হলো ছোট্ট একটা কাজ করলাম। এখানে যে শেপগুলো তৈরি করা আছে, আমরা যদি শেপগুলো থেকে আমাদের যদি কোনো শেপ পছন্দ না হয়, তাহলে আমরা চাইলেও নিজেরা শেপ তৈরি করে নিতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। এই জন্য কি করতে হবে, আমাদের লাইন থেকে আমাদের এই যে পয়েন্টটা আছে সর্বশেষ তিনটে পয়েন্ট, একটার নাম হলো স্ক্রাইবল, একটার নাম হলো আপনার ফ্রি ফর্ম এবং একটার নাম হলো কার্ভ। এই কয়েকটা মাধ্যমে আমরা কাস্টমাইজ সিস্টেমে শেপ তৈরি করতে পারবো। এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমরা ক্লিক করে আমরা এটাকে একটু জুম করে নিই। এই যে আমরা একটা শেপ তৈরি করলাম, এই শেপটা কিন্তু এখানে নেই, কিন্তু শেপটা আমরা তৈরি করেছি। এইভাবে আমরা শেপগুলো তৈরি করতে পারবো। এখানে আমরা চাইলে শেপটাকে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এডিট পয়েন্টের মাধ্যমে আমরা শেপগুলোকে এটা মিলাইতে পারবো। এখানে যে পয়েন্টারটা ছিল একটু বাঁকা ছিল, এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি অনেকটা মিলে গেছে। তো এইভাবে আমরা এটাকে মডিফাই করতে পারবো। ভিতরে কালার যদি দিতে চাই ফরম্যাট মেনুতে চলে যাব, সেম পূর্বের মতো আমরা সবকিছুই করতে পারবো এখানে। অর্থাৎ চাইলে আমরা আমাদের মন মতে বিভিন্ন ধরনের শেপগুলো তৈরি করতে পারবো। আর শেপ তৈরি
শেপগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন্স এনে রাখবো, সেটা আমরা ভিউতে পাবো। ভিউতে ক্লিক করবো, গাইডলাইন্সে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে, ডকুমেন্টের মধ্যে র্যাক র্যাক একটা টেবিলের মতো দেখাবে। যদিও বা এটা শো, আমাদের কাজের সুবিধার জন্য এটা আমরা এনে রাখবো, যেহেতু আমরা প্রথম প্রথম নতুন, এর জন্য আমাদের হাত হয়তো অ্যাডজাস্ট নাও হতে পারে। অ্যাডজাস্ট করার জন্য আমরা এই গাইডলাইন্সটা এনে রাখবো। এরপর আমরা ইনসার্ট শেপে যাব। শেপ থেকে আমরা কার্ভ নিলাম। আমরা যেমন এক্সাম্পল একটা পতাকা, একটা পাতা তৈরি করতে চাই, এই জন্য আমরা পয়েন্টটাতে ক্লিক করব। শেপ, আমরা একটা পাতা তৈরি করলাম। পাতাটাকে আমরা মডিফাই করতে পারি, ঘুরাইতে পারি, আমাদের পছন্দ অনুযায়ী আমরা ঘুরাই নেব। এবং এটা যে আউটলাইনটা আছে, এটাকে আমরা একটু চিকন করে দিব বা আরেকটু মোটা করে দিলাম। পাতাটাকে আমরা সবুজ কালার দিয়ে দিব, শেপ ফিল কালার থেকে গ্রিন কালার। আর বাহিরের সাইডটাও আমরা মোটামুটি একটা কালার। মিডলে আমরা রেখা টানবো। রেখা টানার জন্য আমরা আমরা চাইলে আমাদের মন মতো আমরা রেখা টানতে পারি। এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ভিতরে আমরা এইভাবে আরো কিছু রেখা টাইনা নিই। কন্ট্রোল বাটন ধরে এটাকে আমরা একাধিক করে নিই। আমরা এটাকে প্রয়োজন একটু জুম করে নিব, এবার অবজেক্টটাকে প্রয়োজন আমরা সিলেক্ট করে নিব। অল্টার ধরলে আমরা মন মতো এটাকে সেট করতে পারবো। যে অল্টার না ধরি, তাহলে হয়তো আমাদের মন মতো সে ঘুরবে না। আমরা এটাকে কন্ট্রোলের মাধ্যমে সবগুলোকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল ধরে এটাকে টান দিলাম, ফলে এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা এটাকে একটু রোটেট করে নিই। এরপর আমরা এটাকে এখানে সেট করে দিই। বাস, আমাদের একটা পতাকা, একটা পাতার মতো হয়ে গেল। এই পাতার লাঠিটাকে একটু নিচের দিকে টান দিই। এভাবে আমাদের কি করতে হবে, পতাকা, পাতা তৈরি করতে হবে, পতাকা তৈরি করতে হবে, বাড়িঘর তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের জিনিস। এই কাজটা, ইনসার্ট শেপের যে কাজটা আছে, এই কাজটা যদি আপনি ভালোভাবে ধরেন, তাহলে মোটামুটি গ্রাফিক্স এর অনেকগুলো কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। অনেকগুলো কাজ যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কেননা সেম গ্রাফিক্স এর যে সকল টুল গুলো আছে, সবগুলো টুল কিন্তু এখানে দেয়া আছে। আপনি যখন একটু ভালো করে শিখবেন, একটা সময় দেখবেন যে গ্রাফিক্স শেখাটা আপনার জন্য পান্তা ভাতের মতো হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, ট্রাই করবেন সবাই, এবং বেশি থেকে বেশি সময় ব্যবহার করার চেষ্টা করবেন যদি এই ধরনের কাজগুলো আপনারা শিখতে চান।
এবার আসেন গাইডলাইন্স। গাইডলাইন্স শিখলাম, যেটা আমাদের পেজের মধ্যে যে গাইডলাইনটা দেওয়া হয় ঘরগুলো, এটা শেপের কাজগুলো করার জন্য। স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট মূলত আমাদের ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডায়াগ্রাম বলতে বিভিন্ন ধরনের একটা চিত্র তৈরি করা প্রয়োজন হতে পারে, যেমন একটা বংশের দ্বারা আপনি ডায়াগ্রাম তৈরি করবেন, অথবা প্রসেসের একটা কোনো ডায়াগ্রাম তৈরি করতে চান, যে আপনি কোন একটা বিষয়ের উপর আলোচনা করবেন, তার একটা থিসিস অনুযায়ী আপনি একটা ডায়াগ্রাম তৈরি করতে চান। ওই ধরনের ডায়াগ্রামের কাজগুলো করার জন্য আপনাকে স্মার্ট আর্ট এবং গ্রাফিকের কমান্ড থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইলগুলো চুজ করতে হবে। যেটা আপনার পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করেন, ওকে বাটন প্রেস করলেই ডায়াগ্রামটা এখানে অটোমেটিকলি চলে আসবে। যেমন এটা থেকে বের হয়েছে এই চারজন, আপনি যাচ্ছেন এটা কেটে ফেলতে, এর জন্য আপনি এটা বর্ডারে ক্লিক করার পর ডিলিট বাটন প্রেস করবেন। এবং কোনটা থেকে যদি আপনি বাড়াইতে চান, কোন দিকে বাড়াতে চান, যেমন এদিকে বাম দিকে বাড়াতে চান না নিচের দিকে বাড়াতে চান, যেদিকে আপনি বাড়াতে চান, অথবা অ্যাড শেপ যাবেন, অ্যাড শেপ ক্লিক করলে অ্যাড শেপ থেকে বের হবে অ্যাড শেপ। যখন যেটা থেকে আপনি বাড়াবেন সেটার মধ্যে ক্লিক করার পর যখন অ্যাড শেপে ক্লিক করবেন, তখন আপনি চাইলে ওটা থেকে আরো কিছু ঘর বাড়াইতে পারবেন। এক্সাম্পল, আমরা এটা থেকে বের করেছিলাম এই তিনটা, এবং তার মধ্যে থেকে যেমন একের থেকে বের হয়েছে 2 2 2, একের থেকে বের হয়েছে 3 4, আবার 2 থেকে বের হয়েছে 1, 3 থেকে বের হয়েছে 1, এবং 4 থেকে বের হয়েছে 1 2। এইভাবে আপনি কি করতে পারবেন, একটা ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। আপনার কোনো ধরনের এই ক্যাটাগরি যদি কোনো কাজ আসে, সেই ক্ষেত্রে আপনি এভাবে তৈরি করবেন। আবার চাইলে এই ফ্রেমটা, যে লেআউটটা আছে, এই লেআউটটাকে আপনি চাইলে একটা ডিজাইনে রূপান্তর করতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইনের লেআউট আছে, আপনি এখান থেকে কোনটা পছন্দ, যেটা আপনার পছন্দ হবে সেটাতে আপনি ক্লিক করবেন। কোনটা আপনার পছন্দ, যেটা পছন্দ হবে জাস্ট ক্লিক করবেন। আবার ডান পাশে স্মার্ট আর্টের আবার অনেক ধরনের স্টাইল গুলো তো পাবেন এখানে। 3D স্টাইল, এটা হলো লেআউট স্টাইল। লেআউট স্টাইল মানে হলো এই লেআউট গুলো কোন স্টাইলের হবে। আর এটা হলো স্মার্ট আর্ট স্টাইল, অর্থাৎ এই যে বক্স গুলো আছে, বক্স গুলো কোন ডিজাইনের হবে, সেই ডিজাইনটা আপনি এখান থেকে পছন্দ করে দিতে পারবেন। আপনি ডাউন অ্যারোতে যাবেন, স্ক্রল করলে নিচের দিকে আর অনেক ধরনের ডিজাইন পাবেন। কোনটা পছন্দ আপনার, যেটা পছন্দ হবে জাস্ট ক্লিক, সে অনুযায়ী আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। আবার যে কালার যদি করতে চান, কালার, এখানে কালারও আছে, কোন কালারটা পছন্দ, যে কালারটা আপনি করবেন সেই কালার ক্লিক করেন, তাহলে সেই কালার অনুযায়ী আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এই ছিল এটা স্মার্ট আর্ট, এটা ডায়াগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্মার্ট আর্টের পরে আরেকটা কমান্ড আছে যেটার নাম হলো চার্ট। মূলত চার্টটা আমরা এক্সেল প্রোগ্রামে শিখাই, যেহেতু এখানে কমান্ড আসছে আমরা সেই হিসেবে আলোচনা করব। চার্টের মূলত কাজ হলো যে আপনার চিত্রের মাধ্যমে একটা কোম্পানির আয় ব্যয়ের একটা হিসাব তুলে ধরা, চিত্রের মাধ্যমে, অর্থাৎ আমার কোন বছরে কত টাকা আয় হয়েছে, এটা আপ হয়েছে না ডাউন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটা চার্টের মাধ্যমে করতে পারেন। চার্টে যখন ক্লিক করবেন তখন এখানে চার্টের বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, যে আপনি আসলে চার্টটা কোন ভাবে তৈরি করতে চান। যেভাবে আপনি তৈরি করতে চান সেভাবে আপনি ক্লিক করেন। এক্সাম্পল, আমরা একটা কেক তৈরি করব, অর্থাৎ আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা কেক বানাবো, কিনবো, ক্রয় করব, যে যত টাকা দিবে তত টাকা অনুযায়ী সে ভাগ পাবে। এখন আমরা পার্সেন্টেজের মাধ্যমে এবং কালারের মাধ্যমে এই কেকের কে কতটুকু পাবে এর একটা চিত্র তুলে ধরতে চাই। এই জন্য আমরা পাইতে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে কোন স্টাইল আমাদের পছন্দ হবে আমরা সেই স্টাইলের মধ্যে ক্লিক করব, ওকে বাটন প্রেস করব। মনে রাখতে হবে যখন আমরা এখান থেকে চার্টের কাজ করব তখন আমাদের চার্টটা মূলত মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে হয় না, এটা এক্সেল এর মাধ্যমে ফলাফলটা তৈরি করতে হয়। যখন আপনি চার্টটা ক্লিক করবেন তখন আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্লাস মাইক্রোসফট এক্সেল দুটোই ওপেন হবে।
দুটি যখন ওপেন হবে সেখান থেকে আমাদেরকে মার্ক করতে হবে যে আমরা কে কার কত টাকা এবং কার কি নাম এবং আইটেমটা কি। যেমন সেল, এখানে লেখা আছে সেল, আমরা এখানে লিখলাম কেক। এরপর আমরা এখানে যারা যারা ক্রয় করবে, মানে যারা যারা এই কেকের মধ্যে ভাগ পাবে তাদের নামগুলো উল্লেখ করবো আমরা এখানে। যেমন আকরাম, আরিফ, মাহমুদ, মোহাম্মদ। তাহলে আমরা 4 জনের নাম দিলাম এখানে। আমরা এখানে ব্যবহার করলাম, আকরাম দিয়েছে 155 টাকা, আরিফ দিয়েছে 180 টাকা, মাহমুদ দিয়েছে 80 টাকা, আর মোহাম্মদ দিয়েছে 235 টাকা। এই হলো টোটাল টাকা। যার যত টাকা সে তত টাকা অনুযায়ী তার কালার অথবা পার্সেন্টেজটা পাবে। যখন আমাদের লেখা শেষ আমরা এই মাইক্রোসফট এক্সেল ফাইলটাকে ক্লোজ করে দেব। তারপর মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ফলাফলগুলো পেয়ে যাব। যেমন আকরামটা ব্লু কালার, সেই অংশটা পাবে। আরিফটা আপনার কফি কালার, সেই অংশটা পাবে। মাহমুদ গ্রিন কালার, সেই অংশটা পাবে। বেগুনি কালার আছে মোহাম্মদ, সেই কালারটা, এই অংশটা পাবে। এটা কালারের মাধ্যমে বিভক্ত করা হয়েছে, কে কতটুকু পাবে। আবার চাইলে পার্সেন্টেজের মাধ্যমে সেটা করতে পারবে। অর্থাৎ এই যে চারটা আছে, চারটা কোন স্টাইল হবে, পার্সেন্টেজ অনুযায়ী হবে নাকি কোন ক্যাটাগরি হবে, সেটা চার্ট লেআউটে গিয়ে পাবেন। চার্ট লেআউটে যখন যাবেন এখানে দেখাবে আপনাকে। যেমন এটার মাধ্যমে দেখাচ্ছে নাম প্লাস পার্সেন্টেজ, টাকার অঙ্ক কত টাকা দিয়েছে। এরপর উপরে আছে আপনার পার্সেন্টেজ দেখাবে, নামটা উপরের দিকে দেখাবে। এখানে আরেকটা সিস্টেম আছে, ফরম্যাটের অভাব নেই, আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন স্টাইলটা আপনি ব্যবহার করতে চান। যে স্টাইলটা আপনি ব্যবহার করতে চান সেই স্টাইলের মধ্যে ক্লিক করবেন। আবার এইটাকে কালার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনি কোন কালারে করতে চান এটা, সেই কালারটা আপনি এখান থেকে চার্ট স্টাইল গুলো আপনি এখানে পাবেন। যে কালার স্ক্রলের মাধ্যমে নিচের দিক গিয়ে আরো কিছু স্টাইল পাবেন এখানে। যেটা আপনার পছন্দ হবে জাস্ট ক্লিক করলেই সেটা এখানে ব্যবহৃত হয়ে যাবে। যদি এডিট করার প্রয়োজন হয়, যে পার্সেন্টেজ কম সে এত টাকা দিয়েছে, তাহলে এডিট ডাটাতে যাবেন, তাহলে মাইক্রোসফট এক্সেল ফাইলটা আবার ওপেন হবে। আবার ওপেন হওয়ার পর আমরা সেখান থেকে পার্সেন্টেজটা অর্থাৎ মাইনাস করে নেব। যে 155 টাকা দেয় নাই, সে 185 টাকা দিয়েছে। আমরা এখানে 185 টাইপ করার পরে ক্লোজ করে দেব। ফলে দেখা গেছে আকরাম অংশটা বেড়ে যাবে 185 টাকার অনুযায়ী। এইভাবে আমরা আমাদের চার্টের মাধ্যমে আমরা কোম্পানির আয় ব্যয় অথবা কোন একটা বিষয়ের পার্সেন্টেজ কে কতটুকু পাবে এর একটা হিসাব জরিপ তৈরি করতে পারবো। এবার আসেন স্ক্রিনশট। স্ক্রিনশট কাকে বলে? যেমন আপনার একটা ফাইল আছে, যেমন এই ফাইলটা, আমাদের এই ফাইলটা আমরা চাচ্ছি এর একটা স্ক্রিনশট নিতে। স্ক্রিনশট, এই ফাইলে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আরেকটা ফাইলে থাকতে হবে। যেহেতু আমি অন্য একটা ফাইলে স্ক্রিনশটটাকে এনে এখানে রাখতে চাই, এই জন্য আমাকে ক্লিক করতে হবে স্ক্রিনশট। এখন এই স্ক্রিনশটটা আমি কোনটা থেকে নেব, এটা থেকে নেব না এটা থেকে নেব? যেটা থেকে নেব সেটাতে ক্লিক করলে স্ক্রিনশটটা সেটা অটোমেটিকলি কপি পেস্ট হয়ে যাবে। এখানে অটোমেটিকলি কপি পেস্ট হয়ে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, আমরা ইনসার্টে যাব, এরপর স্ক্রিনশট ক্লিক করব। স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং যদি ক্লিক করি, স্ক্রিন ক্লিপিং, তাহলে আমরা নির্দিষ্ট অংশ নিতে পারবো। যেমন আমরা এই লাল অংশটা নিতে চাই, চলে আসলো লাল অংশটা। এরপরে লাল অংশটার কোন অংশ আমরা কেটে ফেলতে চাই, তাহলে আমরা ক্রপের মাধ্যমে সেটা করব। যেটা আমরা আলোচনা করে, যেটা ছবিটাকে যা করতে চাই, যা যা করণীয় আমরা সব কাজ করতে পারবো এখান থেকে। অর্থাৎ ছবিটা আনার পরে কি করণীয়, সব কাজ করণীয় এটা তো করা যাবে। এটা হলো স্ক্রিনশট নেওয়া। কোন একটা চিত্র, একটা বই তৈরি করছেন ওয়ার্ড ফাইলের, এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এই ছিল আমাদের গত ক্লাসের বিষয়বস্তুর উপর আলোচনা। এবার আসেন আজকে ক্লাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। আজকে ক্লাসের বিষয়বস্তুর মধ্যে থেকে একটা হলো একটা পেজ তৈরি করব আমরা। অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা পেজ, আপনার মাদ্রাসার একটা পেজ, আপনার অফিসের একটা পেজ তৈরি করার প্রয়োজন হলে
তাহলে আপনি কিভাবে তৈরি করবেন? সাধারণত পেজগুলো তৈরি করে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, এরপরও কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডও তৈরি করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে যখন একটা পেজ তৈরি করবেন, একটা পেজ মানে হলো একটা কোম্পানির একটা ইয়ের মতো, ভিজিটিং কার্ডের মতো। একটা ভিজিটিং কার্ড যখন একটা কোম্পানির মূল্যায়ন করে, তার থেকে বেশি মূল্যায়ন করে একটা পেজের মধ্যে লিখিত ডাটাগুলোকে। এই জন্য আমরা একটা পেজ যদি সুন্দর রূপে তৈরি করতে না পারি, তাহলে তো আমাদের কাজের পারফরমেন্স মানুষকে দেখাইতে পারবো না। এই জন্য কি করতে হবে? একটা পেজ তৈরি করতে হবে। একটা পেজ কেন, আমরা 1000 পেজ তৈরি করব। যত বেশি তৈরি করব ততই আমাদের অভিজ্ঞতাটা বাড়বে। তবে পেজ তৈরি করার পূর্বে আমরা কমান্ড সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের প্রতিটা প্রজেক্টের শুরুর আগে আমরা শুরুতেই করি, কমান্ড সম্পর্কে আলোচনা করি, এরপরে কি আমরা প্রজেক্টটা তৈরি করি। এখানের মধ্যে আছে আপনার ক্লিপ আর্ট বোর্ড, অর্থাৎ ক্লিপ আর্ট না, ক্লিপ বোর্ড এবং ফন্ট। এই দুইটা টুল বারে আছে আপনার হোম মেনুতে। আপনি যখন হোম মেনুতে যাবেন, তখন প্রথম দুইটা ট্যাব পাবেন। একটা ট্যাব হলো ক্লিপবোর্ড, আর একটা ট্যাব হলো ফন্ট। দেখেন প্রতিটা টুলবারের মধ্যে ভাগ ভাগ করে ছোট ছোট একটা ঘর দেওয়া আছে। এই যে ট্যাব ঘরগুলো আছে, এগুলো সাইড সেকশনের মতো। এই সেকশনে এই কাজ, এই সেকশনে এই কাজ, এই সেকশনে এই কাজ, এইভাবে মূলত এটাকে ভাগ করা হয়েছে আমাদের সুবিধার্থে। তাহলে প্রথমে আসেন ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে আপনি 4টা কমান্ড পাবেন। একটার নাম হলো কাট, একটার নাম হলো কপি, একটার নাম হলো ফরম্যাট পেইন্টার, আর একটার নাম হলো পেস্ট। কাট কপি। কাট কপির কাজ কি? কাট কপির কাজ হলো, কাট মানে হলো এক জায়গা থেকে মুভ করা, এখান থেকে কর্তন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর কপি মানে হলো একটা লেখা এখানে থাকবে, প্লাস এটা অন্য জায়গাও নিয়ে যাব। যেমন কাট মানে হলো আপনি, কাট মানে হলো গাছের কাট মানে হলো যেমন একটা গাছের গোড়ালি থেকে উঠিয়ে নেওয়া, এটা হলো কাট। আর কপি মানে হলো একটা গাছের থেকে একটা তৈরি করা, কলপ তৈরি করা। আর পেস্টের কাজ হলো এটা অন্য থেকে সেট করা। খেয়াল করেন, তিনটা বিষয় যখন বুঝবেন তখন আপনার জন্য ক্লিয়ার হবে। যেমন আপনি একটা গাছকে একদম মাটি সহ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন, এটাকে বলা হয় কাট। আর একটা গাছ থেকে আপনি আরেকটা গাছ তৈরি করবেন, এটাকে কলপ বলা হয়। অনেক দেশে, আপনাদের দেশে কি বলে জানি না, বাকি আমাদের এখানে আমরা যেটা বুঝি সেটা হলো কলপ। কলপ তৈরি করা, গাছ যেভাবে আছে সেভাবেই থাকবে, তার একটা আকৃতি মতো একটা গাছ আমরা একটা তৈরি করবো, যেটা কলপ। এই গাছে কোনো ক্ষতি হবে না। আর এই যে দুইটার কোন একটা কাজ যদি করে থাকি, সেটা যদি অবশ্যই অন্য জায়গায় সেট করব। যেমন একটা গাছের কলপ তৈরি করলাম, সেই গাছটা অবশ্যই অন্য জায়গায় রোপণ করব। অথবা একটা গাছকে কাট করে নিলাম, সেটা অন্য জায়গায় রোপণ করব। এই যে রোপণটা করব, সেটার নাম হলো পেস্টের কাজ। যখন কাট করবো, সে অন্য জায়গায় সেট করার কাজ হলো পেস্টের কাজ। কপি করলাম, অন্য জায়গায় সেট করার নাম হলো কপির কাজ। যেমন আমরা এই লেখাটাকে কাট করে নিচে নিয়ে আসতে চাই, এর জন্য লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর ক্লিক করতে হবে কাট। এরপর আমরা যেখানে নিয়ে যাই, যেমন আরেকটা ফাইলে নিয়ে যেতে চাই, আমরা এই ফাইলে নিয়ে আসবো। এখানে আনার পর আমরা ক্লিক করলাম পেস্টে ক্লিক করবো, ফলে ওই লেখাটা এই পেজে, এই ফাইলের মধ্যে চলে আসলো। আমরা আবার মাউসের মাধ্যমে ওই ফাইলে যাই, এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করতে চাই, কপি সিলেক্ট করার পর কপিতে ক্লিক করলাম। লেখাটা কিন্তু এখানে আছে, কাট করি নেই। কপি করার দ্বারা লেখাটা এখানেও আছে, প্লাস যে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, সেখানে যাওয়ার পর আমরা ক্লিক করবো পেস্ট। এখন দেখেন ওই যে কাটটা ওখান থেকে মুভ হয়ে চলে আসছে একবারে, কপিটা এখানেও আছে,
প্লাস এই ফাইলের মধ্যে আছে, দুই ফাইলের মধ্যে কপিটা আছে। এটা হলো কপির কাজ। আর এই সেটিংটা করলাম, ওখানে গিয়ে রোপণটা করলাম, রোপণের কাজ হলো পেস্টের কাজ। এবার আসেন ফরম্যাট পেইন্টার কাকে বলে। ফরম্যাট পেইন্টার বুঝতে হলে আপনাকে আর একটু সামনে আগাইতে হবে। সামনে আগানোর পরে আপনাকে একটু ব্যাকে আসতে হবে। যেমন আপনি লেখাটা, এই লেখাটা বর্তমানে সুটুনি এমজে ফন্টে আছে। আই মিন বাংলা একটা নর্মাল ডিফল্ট একটা ফন্টের মধ্যে আছে। আপনি যদি চান এটাকে একটু অ্যাডভান্স লেভেলে কিছু ফন্টে রূপান্তর করতে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে, এরপর চলে যেতে হবে ফন্ট বক্স থেকে। ফন্ট বক্সের ড্রপ ডাউন অ্যারোতে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো ফন্ট এখানে দেখাবে। আপনি এখান থেকে যেটা পছন্দ হবে, যে ফন্টটা, আপনি সেই ফন্টটার মধ্যে ক্লিক করবেন। ফলে কি হবে, সেই ফন্টটাতেই আপনার লেখাটা রূপান্তর হয়ে যাবে। যেমন দেখেন আমাদের এই লেখার ফন্টটা আর এই লেখার ফন্টটা কিন্তু এক না। উপরের লেখাটা আর নিচের লেখাটা কিন্তু এক না। এর কারণটা কি, দুইটা কিন্তু দুইটা ফন্টে আছে। এটা একটা ফন্টের একটা খতের স্টাইল, এটা আরেকটা খতের স্টাইল। দুইটা দুই খতের, তাই দুইটা দুই স্টাইল। আমি চাচ্ছি এইটাকে পছন্দ হয় না, আমি পরিবর্তন করব, তাই সিলেক্ট করার পর আমি আবার যাব। এভাবে আমি 1000 বার চাইলে আমি 1000 বার পরিবর্তন করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এটা হলো টেক্সটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা আরেকটা ফন্টটা তৈরি করলাম। এটাকে এই যে ফন্টটা পরিবর্তন করব বা পরিবর্তন করে, সেটাই মূলত আপনার ফন্ট বক্সের কাজ, ফন্টের কাজ। তার পাশে কিন্তু আছে ফন্ট সাইজ। এই যে লেখাটা নির্দিষ্ট একটা সাইজে আছে, বর্তমানে এই লেখাটা আছে 11 সাইজ, এই লেখাটাও কিন্তু 11 সাইজ আছে। কিন্তু এই লেখার থেকে এই লেখাটা একটু বড় মনে হচ্ছে, এটা ফন্টের বৈশিষ্ট্য। এই ফন্টটাই একটু বড় সড়ো, এই ফন্টটা একটু ছোট সড়ো। কিন্তু চাইলে আপনি যে কোনো ফন্ট লেখাকে বড় ছোট করতে চাইলে আপনি ফন্ট বক্সে চলে যাবেন, ফন্ট সাইজ, সেখানে আপনি অনেকগুলো সাইজ পাবেন। যখন মাউসটাকে নিয়ে যাবেন পয়েন্টটা প্রিভিউ হিসেবে দেখাবে, অথবা আপনি ক্লিক করে, যেমন 18 ক্লিক করলাম, এই সাইজটা এখন 18 হয়ে গেল। আমি এটাকে 19 করব, আমি আবার ফন্ট বক্সে যাব, সেখানে আমি 19 খুঁজবো, এখানে দেখা যাচ্ছে 19 নেই, অর্থাৎ 2 পয়েন্ট করে বেশি আছে। তার মানে আমাকে এটা বাড়াইতে হবে এক ফন্ট, আমাকে এটা 19ই করতে হবে। 19 কিভাবে করব, আমি এখানে 18 জায়গায় লিখে দিব কিবোর্ড থেকে 19। 19 লেখার পর আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব, অথবা খালি জায়গায় ক্লিক করলেই 19 হয়ে যাবে। এইভাবে চাইলে আমরা কাস্টম সিস্টেম অফ সাইজটাকে তৈরি করতে পারবো, অথবা আমরা অটো সিস্টেম অফ সাইজটাকে তৈরি করতে পারবো। তার ডান পাশে দুইটা এ আছে, গ্রো ফন্ট এবং শার্নিং। শার্নিং ফন্ট, এই দুটার কাজ কি? এই দুটার মূলত কাজ হলো ফন্টটাকে বড় ছোট করা। ফন্টটাকে বড় ছোট করা, ফন্টটাকে বড় ছোট করা বলতে, ফন্টটাকে বড় ছোট বলতে এই যে আমরা বড় ছোট করেছি, এখান থেকে আমরা ক্লিক করে আমরা এটাকে বড় ছোট করতে পারবো 2 পয়েন্ট করে। যেমন এটাকে আমরা ক্লিক করলাম, যত ক্লিক করতে থাকবো তত বড় হইতে থাকবে। এই দেখেন এখানে অনেক বড় হয়ে গেছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আবার চাইলে এটাকে ছোট করতে চাইলে তার ডান পাশে যে পয়েন্টটা আছে সেটাতে আমরা ক্লিক করতে থাকবো, যত ক্লিক করতে থাকবো আস্তে আস্তে সেটা ছোট হতে থাকবে। এই যে বড় ছোট আমরা করছি, এটা পয়েন্টের মাধ্যমে করতে পারবো, আবার চাইলে এখান থেকে সাইজের মাধ্যমে করতে পারবো। তার ডান পাশে আছে কি, চেঞ্জ ক্যাচ। চেঞ্জ ক্যাচের এটা হলো ইংরেজি ক্ষেত্রে ব্যবহার করে, এটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। ইম্পর্টেন্ট বলতে কেমন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো যেমন আপনি ইংলিশে ফন্টে লেখা শিখেছিলেন সবগুলো বড় হাতে, যেমন লিখেছেন এ কুইক, ব্রাউন, ফক্স, ওভা, লেজি। এই যে লেখাটা লিখলেন, আপনি লেখার সিস্টেমটা দুই ভাবে শিখেছিলেন। একটা সিস্টেম ছিল সবগুলো বড় হাতের, আরেকটা সিস্টেম ছিল সবগুলো ছোট হাতের। দুটি সিস্টেম শিখেছিলেন। একটি সিস্টেম ছিল কিবোর্ড থেকে ক্যাপস লক বাতি জ্বালিয়ে রাখলে তাহলে সবগুলো লেখা বড় হাতের আসবে। আরেকটা সিস্টেম ছিল কিবোর্ড থেকে ক্যাপস লক বাতিটা অফ থাকলে সবগুলো ছোট হাতের আসবে। তৃতীয় একটা সিস্টেম শিখেছিলেন, সেটা হলো শিফট বাটন ধরে যদি কোনো বাটন আমরা প্রেস করি তাহলে সেটা বড় হাতের আসবে, শিফট বাটন ছাড়া সবগুলো বর্ণমালা ছোট হাতের আসবে। এই তিনটা সিস্টেমে আমরা লেখা শিখেছিলাম। আচ্ছা, কোনো কারণবশত যদি সবগুলো
ছোট হাতের হয়ে যায় বা বড় হাতের হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করব? চেঞ্জ কেচের মাধ্যমে। এই যে ডাবল লে আছে, সেখানে ক্লিক করবেন, এখানে 5টা পয়েন্ট পাবেন। এটা হলো সেন্টেন্স স্কেচ। সেন্টেন্স স্কেচ মানে হলো আপনার যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার প্রথম বর্ণমালাটা শুধু বড় হাতের হবে, বাকি সবগুলো হবে ছোট হাতের। এরপর আছে চেঞ্জ কেচ, যান সেখানে গিয়ে লোয়ার কেচ, যদি সবগুলো বড় হাতের থাকে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, এ টু জেড। চেঞ্জ কেচে গিয়ে যদি আপনি আপার কেচ ক্লিক করেন তাহলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে, এ টু জেড সবগুলো। এরপর ক্লিক করেন ক্যাপিটালিজ, প্রতিটা শব্দের প্রথম বর্ণমালা বড় হাতের হবে। আর যদি টুগেল কেচ করেন অর্থাৎ পাগলা কেচ, তাহলে প্রতিটা শব্দের প্রথম বর্ণমালা ছোট হাতের আসবে, বাকি সবগুলো বড় হাতের। এটাকে আমরা পাগলা কেচ বলি। আমাদের দেশে টুগেল কেচ বা পাগলা কেচটা ব্যবহার হয় না। এছাড়া বাকি যে উপরে যে 5টা আছে, 4টা ইয়া আছে, সবগুলো আমাদের ব্যবহার হয়। কোনটা কেমন হবে এর আকৃতিটা এখানে দেওয়া আছে। যেমন সেন্টেন্স কেচ, তার মানে সেন্টেন্সের প্রথম বর্ণমালাটা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। লোয়ার কেচ মানে সবগুলো ছোট হাতের। আপার কেচ মানে সবগুলো বড় হাতের। ক্যাপিটালিজ অর্থাৎ প্রতিটা শব্দের প্রথম বর্ণমালা বড় হাতের। এটা হলো পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে। ইংরেজি ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আছে। লেখাটাকে আপনি বোল্ড করতে চান, তাহলে আপনি ক্লিক করতে হবে বোল্ড। এটা আমরা শিখেছি অলরেডি। লেখাটার একটু বাঁকা করতে চান, সেক্ষেত্রে আপনি ক্লিক করতে হবে ইটালিক, লেখাটা একটু বাঁকা হবে। আবার ইটালিক ক্লিক করলে সেটা আবার সোজা হয়ে যাবে। আবার বিতে ক্লিক করলে, বোল্ডে ক্লিক করলে সেটা আনবোল্ড হয়ে যাবে। লেখার নিচেটা রেখা টানতে চান, সেক্ষেত্রে আপনাকে আন্ডারলাইন ক্লিক করতে হবে। এটা অলরেডি আমরা অনেকবার আলোচনা করেছি। আন্ডারলাইন স্টাইল যদি পরিবর্তন করতে চান, তো আন্ডারলাইনের ডান পাশে একটা ড্রপ ডাউন অ্যারো পাবেন। সে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আন্ডারলাইন স্টাইল পাবেন অনেক ধরনের। মোর আন্ডারলাইন স্টাইল যদি চান তাহলে আরো কিছু স্টাইল পাবেন। এখানে কি আপনি অনেক ধরনের স্টাইল গুলো আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড হলে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন। আন্ডারলাইন উঠে দেওয়ার জন্য ইউতে ক্লিক করব, আন্ডারলাইন চলে যাবে। এই লেখাটার মিডলে যদি আমরা একটা স্ট্রক টানতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্টিকে ক্লিক করব। স্টিক যখন ক্লিক করব, মিডল আমাদের একটা রেখা যাবে। যেমন কোন কোন কোম্পানি আছে পূর্বের প্রাইস, সে পূর্ব প্রাইসটাকে একটা লাইন দিয়ে কেটে দেয়, এবং নিউ প্রাইস নতুন একটা টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। ওই ক্যাটাগরির ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। স্টিকে যখন ক্লিক করবেন তাহলে সেটা চলে যাবে। সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট বলা হয় এ স্কয়ার টু বি স্কয়ারের যে হিসাব নিকাশ গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করে। যেমন A2, B2, এই যে 2টা আছে, সেই 2টা হয়তো বি এর নিচে থাকে অথবা উপরে থাকে, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বলা হয়। যেমন আপনি যদি এই 2টাকে নিচের দিকে দিতে চান তাহলে সাবস্ক্রিপ্ট ক্লিক করবেন, ফলে দেখেন এটা ছোট হয়ে বি এর নিচে চলে আসছে। আর যদি এই 2টাকে যদি আপনি উপরে দিতে চান তাহলে সুপার স্ক্রিপ্ট ক্লিক করবেন, ফলে কি হবে, এই 2টা উপরের দিকে চলে যাবে। এই যে কোনো একটা বর্ণমালা, কোন একটা শব্দ, কোন একটা লেখা, এরকম কোন একটা লেখার কোনায় যদি আপনি টিকা হিসাবে অথবা এভাবে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট হিসাবে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে যতটুকু অংশটাকে আপনি সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট করবেন, ততটুকু সিলেক্ট করার পরে আপনি সাবস্ক্রিপ্ট অথবা সুপার স্ক্রিপ্ট দিতে হবে। সাবস্ক্রিপ্ট মানে হলো ছোট হয়ে নিচে বসবে, আর সুপার স্ক্রিপ্ট মানে হলো উপরের দিকে বসবে, অর্থাৎ উপরে বলতে একটা সাইড, মিডলে বসবে এমনটা না, ডান পাশে উপরে এবং নিচে ডান পাশে। এই হলো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। আবার যদি পয়েন্টে ক্লিক করে তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপর আসেন টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টটা হলো যে আপনার এই যে লেখাটা আছে, এই লেখার মধ্যে আপনি একটা ইফেক্ট ব্যবহার করতে পারবেন, যেটা আমরা ওয়ার্ড আর্টে শিখেছিলাম। যদিও আমাদের ওয়ার্ড আর্টের এক ধরনের স্টাইলে কাজ করে, এখানে আরেক ধরনের স্টাইল কাজ করে। এখানে কালার হিসেবে কাজ করে আর এখানে স্টাইল হিসেবে কাজ করে। আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এই লেখাটাকে ফেলে দিলাম। লেখাটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব টেক্সট ইফেক্ট। এখান থেকে টেক্সট ইফেক্টটা কেমন হবে সেটা আমরা এখান থেকে ক্লিক করব আমাদের পছন্দ অনুযায়ী। আবার এখান থেকে আউটলাইন যদি কালার করতে চাই আউটলাইন কালার করতে পারবো, শ্যাডো কালার যদি দিতে চাই শ্যাডো কালার দিতে পারবো, রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারবো, গ্লো যদি দিতে চাই গ্লো দিতে পারবো। অর্থাৎ আমাদের
অনেকটা গ্রাফিক্সের অনেকগুলো কাজ আমরা এখান থেকে এভাবে ব্যবহার করতে পারবো। আমরা এখানে একটা কালার দিলাম, আবার লেখাটাকে আরেকটা কালার ব্যবহার করলাম, লেখাটাকে আমরা অন্য একটা কালার ব্যবহার করলাম। এভাবে আমরা কি করতে পারবো, আমাদের লেখার নিচে একটা অথবা লেখাটাকে একটা স্টাইলে রূপান্তর করতে পারবো, ইফেক্ট ব্যবহার করতে পারবো। উঠাই দিতে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে নান ক্লিক করব, তাহলে সেটা উঠে যাবে। এটা হলো টেক্সট ইফেক্টের কাজ। পরবর্তী আছে হাইলাইট কালারস। আপনি কোন একটা লেখাটাকে, কোনো নির্দিষ্ট কিছু লেখাটাকে হাইলাইট করতে চান, সিলেক্ট করার পর আপনি হাইলাইট করেন, লেখার নিচে একটা হাইলাইট কালার চলে আসবে মার্কার কালার হিসাবে। হাইলাইট কালারটাকে উঠিয়ে দিতে চান, আবার কালার থেকে ক্লিক করেন। হাইলাইট কালারটাকে পরিবর্তন করতে চান, ড্রপ ডাউনে ক্লিক করার পরে কালার চুজ করে নেন, এখান থেকে কোন কালারটা পছন্দ আপনার উঠে দেওয়ার জন্য আবার ক্লিক করলে সেটা উঠে যাবে। আর লেখা কালার করার জন্য ফন্ট কালার, এখানে অনেক কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। ফন্ট কালার এটা ইফেক্ট, ইফেক্ট আর কালার কিন্তু এক না। ইফেক্ট মানে হলো লেখার মধ্যে এক্সট্রা কিছু মেকআপ করা, আর কালার মানে হলো নির্দিষ্ট একটা কালার দেওয়া। যেমন আমরা এখানে বর্তমানে আমাদের সাইন কালার আছে, আমরা রেড কালার যদি দিতে চাই রেড কালার ক্লিক করব। মোর কালার যদি যাই তো মোর কালার আর কিছু কালার তৈরি করে নিতে পারবো, যেখানে কালার ওয়ান কালার মধ্যে আমরা পাই না, এখান থেকে আমরা কালার তৈরি করে নিতে পারবো। তাহলে আমাদের একটা কালার তৈরি হয়ে গেল। অতিরিক্ত একটা কমান্ড পাবো আমরা, সেটা হলো গ্রেডিয়েন্ট। এটা অফিস 10+ যারা আছে তাদের জন্য, যারা অফিস 7 ব্যবহার করেন তাদের জন্য না। কিন্তু গ্রেডিয়েন্টটা হলো আপনার এই লেখার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন নরমাল লেখাতে, যেটা অফিস 7 যারা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। এটা আপনি এখানে গ্রেডিয়েন্ট কোন স্টাইল ব্যবহার করবেন, মোর গ্রেডিয়েন্টসে চলে যান। মোর গ্রেডিয়েন্টসে যাওয়ার পর সেখান থেকে আপনি গ্রেডিয়েন্টস স্টাইলটা পরিবর্তন করতে পারবেন, যেগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। গ্রেডিয়েন্টটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা কিন্তু জানি। আমরা চাইলে এই পয়েন্টার গুলো প্লাস মাইনাস করেও আমাদের লেখাগুলোকে কালার করতে পারবো। কালার পরিবর্তন করতে চাইলে কালার পরিবর্তন করে নিতে পারবো। বাস এখন দেখেন আমাদের লেখার মধ্যে একটা কালার হয়েছে, যেটা নরমালি যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে আমাদের এই লেখাটার ওয়ান কালার করা যাবে। এভাবে গ্রেডিয়েন্ট টেক্সটের মধ্যে ব্যবহার করা অসম্ভব। টেক্সট বলতে নরমাল লেখা যেটা আমরা এডিট করি, সেখানের মধ্যে ওয়ান কালার ব্যবহার করে আসছে আমরা এতদিন। কিন্তু যারা 7+ অর্থাৎ 7 না 10+ যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এক্সট্রা এই বৈশিষ্ট্যটা আপনার সুযোগটা পাবেন, যে আমি চাইলে লেখাটার উপরে একটা কালার ব্যবহার করব, মিডল একটা কালার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টে চলে যাব, মোড গ্রেডিয়েন্টে যাব, সেখান থেকে আমরা পয়েন্টের মাধ্যমে দুই কালার ব্যবহার করলাম। উপরে ব্যবহার করলাম রেড কালার, আর নিচে ব্যবহার করলাম আমরা গ্রিন কালার। ব্যাস এটা জাতীয় ইয়ের মতো হয়ে গেল। আমরা এটাকে একটু বোল্ড করে নিলাম, তাহলে আর একটু সুন্দর বুঝতে পারবো। আমরা এটাকে একটু বড় করে নিলাম, তাহলে আমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবো যে আমাদের লেখাটা কত সৌন্দর্য হয়েছে। এই যে আমরা কাজগুলো করলাম, এত সময় ধরে যে কাজগুলো আমরা এখানে ব্যবহার করলাম, এটাকে আমরা ফিনিশ করতে চাই। আচ্ছা ফিনিশটা একটু পরে করি, আমরা ফিনিশটা একটু পরে করি। এর পূর্বে আমরা একটা ইয়ে করতে চাই, সেটা হলো যে ফরম্যাট পেইন্টারের কাজ কি। মূলত ফরম্যাট পেইন্টারের যে কাজটা, যেমন আমার এইখানে যে ফন্টটা আছে এবং যে কালার গুলো ব্যবহার করা হয়েছে, আমরা সবগুলো ইফেক্টটা আমরা এটাতে ব্যবহার করতে চাই। যেমন এখানে ব্যবহার করা হয়েছে কালার, আমরা এখানে কালার ব্যবহার করলাম, একটা কালার ব্যবহার করা হয়েছে, হাইলাইট কালার ব্যবহার করা হয়েছে, ফন্ট পরিবর্তন করা হয়েছে। আমরা এখানে যা ব্যবহার করা হয়েছে সবগুলো আমরা এটাতে ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে কার্সরটাকে রাখবো, ফরম্যাট পেইন্টার ক্লিক করব, ফলে মাউস পয়েন্টারটা বর্তমানে ফরম্যাট পেইন্টার অধীনে চলে গেছে। এবং যখন এই লেখার উপরে আমরা এটা প্রয়োগ করব তখন হুবহু ওই লেখার মতো হয়ে যাবে, লেখা থাকবে সেম, শুধু ইফেক্ট গুলো পরিবর্তন হবে। এখানে ব্যবহার করা হয়েছিল যা ফন্ট ব্যবহার করা হয়েছিল, যে সাইজ ব্যবহার করা হয়েছিল, হাইলাইট কালার, ফন্ট কালার, যা কিছু ব্যবহার করা হয়েছে সবকিছু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র লেখা পরিবর্তন, লেখা এটা যেটা ছিল এটাই আছে, নিচের লেখার মধ্যে যেটা ছিল সেটাই আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, ফরম্যাট পেইন্টের মাধ্যমে আমরা আমাদের একাধিক যে কাজগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে, সাধারণত এটা ব্যবহার করা হয়
যেমন আপনি কোন একটা শিরোনাম, সাব শিরোনাম, নির্দিষ্ট শিরোনামগুলো সব এক ক্যাটাগরি থাকে, সাব শিরোনামগুলো সব এক ক্যাটাগরি থাকে, সেই ক্ষেত্রে আপনি সাধারণত ফরম্যাট পেইন্ট ডেটা ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করার প্রয়োজন হয়। এছাড়া অন্য ক্ষেত্রে এটা ব্যবহার করার প্রয়োজন হয় না। এই যে আমরা এই ফাইলের মধ্যে এত সময় ধরে যা যা করণীয় কাজগুলো করেছি, ইফেক্ট ব্যবহার করেছি, ফন্ট পরিবর্তন করেছি, অনেক কিছু করেছি, অর্থাৎ আমরা যা কিছু করি না কেন সবগুলো মেকআপের মতো। মেকআপ বক্সের মধ্যে থেকে আমরা যে যে কেমিক্যাল গুলো মুখে মেরেছি তা যেমন পানি দ্বারা ধুত করে ফেলি, ঠিক আমাদের এই ফাইলের মধ্যে যা যা কাজ এত সময় ধরে করেছিলাম সবগুলো আমরা ধুতে করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা যদি ক্লিয়ার ফরম্যাটিং সিলেক্ট করার পর ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি, তাহলে আমাদের এখানের মধ্যে থেকে যা যা ব্যবহার করা হয়েছিল সবগুলো পরিবর্তন হয়ে যাবে। তবে এটা স্পেশালি ইংরেজির জন্য ব্যবহার করা হয়, বাকি যে ফন্টগুলোতে আমরা ব্যবহার করে থাকি সেটা ইংরেজি হয়ে যাবে, আমরা শুধুমাত্র ফন্টটা পরিবর্তন করে নিলে সেটা আবার বাংলাতে চলে আসবে। এই ছিল আজকের ক্লাসে আমাদের প্রোগ্রাম কমান্ড, এগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ এবং আমাদের সবকিছুই লাগবে। এবার আসেন আমরা ছোট্ট একটা প্রজেক্ট করি, বেশি সময় নেব না, যেহেতু আমরা গত ক্লাসে কিন্তু প্রজেক্ট করতে পারিনি। প্রজেক্ট যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা প্রফেশনাল মেকআপ ম্যান হতে পারবো না বা একজন বিউটিশিয়ান হতে পারবো না। একজন বিউটিশিয়ানের জন্য সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো তার সাজানোর যে সরঞ্জামগুলো আছে সে সম্পর্কে জানা এবং কোনটার মধ্যে কতটুকু প্রয়োগ করলে এটা সুন্দর হবে সেই বিষয়টার উপর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়া। এর জন্য পর্যাপ্ত পরিমাণে প্রজেক্ট করতে হবে। যত বেশি প্রজেক্ট করবেন ততই আপনার জন্য ভালো হবে এবং কাজের খুঁতগুলো সমাধান হয়ে যাবে। আমরা একটা পেজ তৈরি করব, সিম্পল একটা পেজ। আমরা একটা পেজ আগে ডিজাইনটা দেখে আমরা পেজটা কি ধরনের তৈরি করতে পারি। এক্সাম্পল, আমরা এই ধরনের একটা পেজ তৈরি করব। আমরা কোনো লেখা লিখবো না, জাস্ট ফরম্যাটটাকে ফলো করব। আমরা এইটাকে আমরা রিস্টোর ডাউনের মাধ্যমে বাম পাশে থেকে সেট করে রাখলাম, এটাকে আমরা এখানে সেট করলাম, সরি এটাকে আমরা এখানে সেট করলাম। এটাকে একটা জুম করে নিই আমাদের বোঝার জন্য। এবার আসেন আমরা এটাকে একটু বড় করে নিই। এখানে ব্যবহার করা হয়েছে উপরে একটা বক্স, তারপরে ছোট্ট একটা লম্বা বক্সের মতো ব্যবহার করা হয়েছে। তাদের এখানে কিছু লেখা আছে, যদিও এটা ফর্মের মতো, আমরা কিন্তু পেডের মতো তৈরি করব। আর নিচে তাদের অ্যাড্রেস বা এই জাতীয় কিছু এবং সিগনেচার গুলো তৈরি করা আছে। সেম ভাবে আমরা একটা ফরম্যাটটা তৈরি করতে চাই, জাস্ট ফরম্যাটটা তৈরি করলে লেখাগুলো আমরা অনায়াসে তৈরি করতে পারবো। সবগুলো এই যে এখানে যা কাজগুলো করা হয়েছে সবগুলো মূলত টেক্সট বক্সের মাধ্যমে করা হয়েছে। আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে নেব রেক্টেঙ্গেল, এরপর আমরা এটাকে একদম ঠিক যতটুকু দরকার ততটুকু পরিমাণে আমরা এটাকে কালার করে নেব। এটাকে কফি কালার দিয়েছে, আমরা এটা কফি কালার দিব এবং নিচে আরেকটা বক্স তৈরি করেছে ছোট্ট একটা, আমরা নিচে একটা বক্স তৈরি করে নেব। এবং এখানে আমরা কালারটাকে একটু হালকা করে দিব। এখানে দেখেন এই বক্সটা মূলত আমাদের উপরে হওয়ার কথা ছিল, রেড কালারটা উপরে হওয়ার কথা ছিল, এই কালারটা নিচে, তার মানে হলো রেড কালারটাকে উপরে উঠাইতে হবে এবং এইটাকে নিচে নিয়ে যেতে হবে। এটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা চলে যাব সেন্ড টু ব্যাক। আমরা সেন্ড টু ব্যাক যখন চলে যাব তখন পেছন দিকে চলে যাবে। এটা আমরা কিন্তু এটা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে সেন্ড টু ব্যাক করব। আমরা এখান থেকে আমরা আউটলাইন গুলো উঠিয়ে দিব, কোনটার আউটলাইন রাখবো না। আচ্ছা, এবার আসেন নিচের দিকে চলে যায়, আমরা সেম বক্সটাকে কন্ট্রোল ধরে আমরা নিচের দিকে নিয়ে গেলাম।
কন্ট্রোল ধরে আমরা এটাকে উপরের দিকে একটা কপি করে নিলাম এবং কালারটাকে এটা হালকা করে নিলাম। পূর্বের তুলনায় আমরা আরেকটু হালকা করে নিব এটাকে। এবং এই যে এখানে লেখা দরকার ছিল আমাদের, তাহলে লেখাটার জন্য আমরা কি করব, একটা টেক্সট বক্স তৈরি করে নিব। আমরা ইনসার্টে চলে যাব, সেখান থেকে আমরা টেক্সট বক্স পেয়ে যাব। টেক্সট বক্সে ক্লিক করার পর ড্র টেক্সট বক্স, এখানে আমরা আমাদের যতটুকু পরিমাণে একটা বক্স দরকার ততটুকু পরিমাণে একটা বক্স আমরা তৈরি করে নিব। এবং বক্সটার যে ভিতরে যে সাদা কালারটা আছে সেই সাদা কালারটা উঠে দেওয়ার জন্য আমরা ফিল কালার থেকে নো ফিল দিব, ফলে সেটা পেছনের কালারটা শো করবে। এবং বক্সটাকে আমরা উঠিয়ে দিব, আউটলাইনটা উঠিয়ে দিলাম, ভিতরে যেটা লেখার আছে আমরা যা কিছু লেখা আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। বাস আমরা এখানে একটা লেখা কপি করে নিলাম, এক্সাম্পল। আচ্ছা, এই আমরা একটা পেজের মতো তৈরি করলাম অলরেডি। এটা আমাদের একটা পেজের মতো হলো। যদি আমাদের কিছু লেখা থাকতো তাহলে আমাদের জন্য আরো সহজ হতো। আমরা উপরে কিছু এটা এই লেখাটাকে উপরে কপি করে দিয়ে দিই। এটা পেজের মতো তৈরি করার জন্য আমরা এটা করেছি। যদি আমরা প্রত্যেকে কিন্তু প্রজেক্ট জমা দিব, সেটা আমাদের নিজস্ব একটা পেজ তৈরি করে নিব সুন্দর করে। আমরা এখানে লিখলাম রেফারেন্স লিখলাম, বক্সটা কিন্তু আমরা যেটা বর্ডারটা কিন্তু উঠিয়ে দিয়েছি এবং ফিল কালারটা উঠিয়ে দিয়েছি। আমরা যেটা আছে সেটা কিন্তু জাস্ট শো, অর্থাৎ আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা করেছি। এই যে আমাদেরটা পেজের মতো হয়ে গেল। আমরা এখন প্রিন্ট প্রিভিউতে দেখবো আমাদের পেজটা কেমন হয়েছে। এটা আমরা একটু জুম করে দেখলাম, এটা আমাদের পেজটা ঠিক এমন ভাবে আসবে। বাকি আমরা আরেকটু সাজানোর চেষ্টা করব। আমি সিম্পল একটা পেজ কিভাবে তৈরি করে এটা এক্সাম্পল দিলাম। পেজ নানান ভাবে তৈরি করা যায়, পেজ বক্স দ্বারা তৈরি করা যায়, পেজ এভাবে তৈরি করা যায়। আবার পেজের মধ্যে যদি আরো কোনো মেজারমেন্ট যদি নতুন করে অ্যাড করার প্রয়োজন হয় সেটা আপনি করতে পারবেন, সবগুলো সেট করতে পারবেন। ওই অনুযায়ী আপনার এটাকে মডিফাই করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। সবাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে একটা করে, বিশেষ করে যাদের কম্পিউটার আছে তাদের বাধ্যতামূলক যে একটা করে প্রজেক্ট করে, অর্থাৎ পেইডের প্রজেক্ট করে সবাই অবশ্যই আমাদের কর্মী উদ্যোক্তার যে গ্রুপটাতে আছে সেটা তো অবশ্যই পোস্ট করবেন। এবং মেসেঞ্জার গ্রুপে আপনারা, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট করবেন, যাতে প্রত্যেকে দেখে সমস্যাটা তুলে ধরতে পারে এবং সেটা সমাধান আপনি পেয়ে যান। আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।